আসসালামু আলাইকুম, আমন্ত্রণ বাংলা ভিশন সংবাদে। আপনাদের সঙ্গে থাকছি সেলিনা তাওহিদ। শুরুতেই জানিয়ে দিচ্ছি বিআরবি কেবল সংবাদ শিরোনাম। বিমান ছিনতাই চেষ্টার 24 ঘন্টা পরও উদ্ঘাটন হয়নি মোটিভ আর পিস্তল রহস্য। বিমানবন্দরের নিরাপত্তায় ত্রুটি ছিল না, দাবি প্রতিমন্ত্রীর। নিহত পলাশের বাড়ি সোনারগাঁয়ে। চকবাজারে নিহতদের স্মরণে রাষ্ট্রীয় শোক পালন। পুরান ঢাকা থেকে 1 মাসের মধ্যে কেমিক্যাল গোডাউন সরিয়ে ফেলার সিদ্ধান্ত। বৃহস্পতিবার মাঠে নামবে টাস্কফোর্স। সঠিক তদন্ত না হওয়ায় চিহ্নিত হয়নি বিডিআর বিদ্রোহের মূল হোতারা, অভিযোগ মির্জা ফখরুলের। বিএনপির বক্তব্যকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলেছেন ওবায়দুল কাদের। গত বছর পারেনি, তবে এবছর অনেক কিছু করবে দুদক, আশা চেয়ারম্যানের। শীর্ষ ক্ষমতাবানদের জবাবদিহিতার মধ্যে আনার পরামর্শ বিশিষ্ট নাগরিকদের। দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। বিমান ছিনতাই চেষ্টার 24 ঘন্টা পরও চাঞ্চল্যকর ঘটনার মোটিভ উদ্ঘাটন হয়নি। কমান্ডো অভিযানে নিহত পলাশের কাছে পিস্তল থাকার প্রমাণ পেলেও তা খেলনা না আসল, সে ব্যাপারে কিছু জানাতে চান না বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী। বিমানবন্দরের বিশেষ নিরাপত্তা ও স্ক্যানিং মেশিন মারিয়ে অস্ত্র নিয়ে উড়োজাহাজে যাওয়ার প্রমাণ মেলেনি বলেও দাবি তার। এদিকে বিমান ছিনতাই চেষ্টায় নিহতের নাম পরিচয় উদ্ধারের দাবি করে র্যাব জানিয়েছে, পলাশ তালিকাভুক্ত অপরাধী, তার বিরুদ্ধে ছিল মুক্তিপণের জন্য নারী অপহরণের অভিযোগ। রবিবার বিকেলে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়নের কিছুক্ষণ পরই যাত্রীবেশী ছিনতাইকারীর কবলে পড়ে ময়ূরপঙ্খী বিমান। 2 ঘন্টার টানটান উত্তেজনা ও 8 মিনিটের কমান্ডো অভিযানে চট্টগ্রাম বিমানবন্দরে সেই তরুণ নিহত হলে অবসান হয় ছিনতাই চেষ্টার। ঘটনার পরদিন সোমবার সচিব ও সিভিল এভিয়েশন কর্তৃপক্ষের চেয়ারম্যানকে নিয়ে সাংবাদিকদের অভ্যন্তরীণ বিমানবন্দরের যাত্রী তল্লাশি ও স্ক্রিনিং ব্যবস্থার চিত্র দেখান বিমান প্রতিমন্ত্রী। সব দিক খতিয়ে দেখে জানান, বিমানবন্দরের তল্লাশি এড়িয়ে অস্ত্র নিয়ে বিমানে ওঠার সুযোগ নেই। এখানে এমন কোনো লিকেজ ছিল না বা এখনো নাই যে একটা যাত্রী এইসব বাইপাস করে বিমানে যেতে পারে। আনসাররা তার চেক করেছে, তার ঘাড়ে একটা ব্যাগ ছিল, সেই ব্যাগটাও ওই যে ইয়ের ভিতর দিয়ে আসছে, স্ক্যানিং ভিতর দিয়ে গেছে, কিন্তু স্ক্যানিং মেশিন সেখানে কোনো কিছু শো করেনি বা লাল বাতি জ্বলেনি যে তার কাছে কোনো কিছু আছে। পিস্তল কিনা, খেলনা পিস্তল কিনা, যে কোনো কিছু হতে পারে। তারপরে আমরা তদন্ত টিম গঠন করেছি। তদন্ত টিমের রিপোর্টের পরে আমরা বুঝতে পারবো এটা প্রকৃতপক্ষে অস্ত্র নাকি খেলনা অস্ত্র বা কি। এদিকে বিমান ছিনতাই চেষ্টাকারী নিহতের আঙ্গুলের ছাপ মিলিয়ে র্যাব দাবি করেছে, অভ্যন্তরীণ রুটের যাত্রী পলাশ আহমেদ 2012 সাল থেকেই তালিকাভুক্ত অপরাধী। 2012 সালের দিকে একটি নারী অপহরণের একটি মামলা হয়েছিল এবং ওইটা মামলাটা হয়েছিল ফেব্রুয়ারি মাসের দিকে। সেটা 8 লক্ষ টাকা মুক্তিপণের জন্য সে আসলে ওই ভিকটিমকে আটকে রেখেছিল। ইতিমধ্যেই আমরা যেটা নিশ্চিত হয়েছি যে তার শরীরের যে বিস্ফোরক সদৃশ যেটা পাওয়া গিয়েছে, সেটাতে কোনো রকমের বিস্ফোরক এখানে নাই। এটা একদম ফেক একটা জিনিস। নারায়ণগঞ্জের পিরিজপুরের তরুণ পলাশ আহমেদের ফেসবুক প্রোফাইল মাহিবি জাহান, তার বিষয়ে বিস্তারিত খতিয়ে দেখছে আইন শৃঙ্খলা বাহিনী। জিয়াউল হক সবুজ, বাংলা ভিশন, ঢাকা। এদিকে বিমান ছিনতাইয়ের চেষ্টার বিষয়ে সংসদের 300 বিধিতে বিবৃতি দিয়েছেন বেসামরিক বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী। প্রতিমন্ত্রী বলেছেন, উদ্ভূত পরিস্থিতিতে বাংলাদেশ সেনাবাহিনী ও র্যাবের একটি দল ঝটিকা আক্রমণ করে দুষ্কৃতিকারীকে নিষ্ক্রিয় করে। পরবর্তীতে কমান্ডো অভিযানের সময় গুলিতে দুষ্কৃতিকারী আহত হওয়ার পর নিহত হয়। এই ঘটনা তদন্তে বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিবের নেতৃত্বে 5 সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। তবে সর্বদলীয় সংসদ সদস্যদের দিয়ে কমিটি করে তার রিপোর্ট সংসদে উপস্থাপনের দাবি জানান রুস্তম আলী ফরাইজি। কি করে নিরাপত্তার 4টি স্তর পার করে অস্ত্র নিয়ে বিমানে উঠেছে সে প্রশ্ন রাখেন তিনি। মঈনুদ্দিন খান বাদল চট্টগ্রাম বিমানবন্দরে সে সময়ের পরিস্থিতির বর্ণনা দিয়ে পাইলট ও ক্রুদের পুরস্কৃত করতে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন। ঘটনা এসছে সেটা হলো বিমানের ভিতরে প্রবেশ। অন্যদিকে বিমান ছিনতাই চেষ্টায় চট্টগ্রামে নিহত যুবক পলাশ আহমেদকে শনাক্ত করেছেন তার বাবা। ছেলের লাশ চান না। সোনারগাঁয়ের মুদি দোকানি পিয়ার জাহান ছোটবেলা থেকেই পলাশ অবাধ্য ছিল বলে জানিয়েছেন তিনি। বেপরোয়া পলাশ দুবাই যাওয়ার কথা বলে বাড়ি ছেড়েছিল বলে জানান পিয়ার জাহান। রবিবার বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের দুবাইগামী উড়োজাহাজ ছিনতাইয়ের চেষ্টা ব্যর্থ হয়। সেনা কমান্ডোদের গুলিতে নিহত হন ছিনতাইয়ের চেষ্টাকারী পলাশ। তার আসল নাম পলাশ আহমদ।
বাড়ি সোনারগাঁওয়ের পিরিসপুর ইউনিয়নের দুধঘাটা গ্রামে। পলাশের নিহতের সংবাদে শত শত মানুষ ভিড় করেন তার বাড়িতে। বাবা পিয়ার জাহান ও মা রেনু বেগম শোকে কাতর। দীর্ঘদিন সৌদি আরবে ছিলেন পিয়ার জাহান। এখন দেশে একটি মুদির দোকান করেছেন তিনি। তাদের 4 সন্তানের মধ্যে পলাশ ছাড়া বাকি 3 জন মেয়ে। পরিবারের সঙ্গে প্রায় সম্পর্কহীন পলাশের কর্মকাণ্ড নিয়েও কথা বলেন পিয়ার জাহান। তিনি জানান তার ছেলে বেয়াড়া স্বভাবের। আমার লগে হ্যার লগে কথাবার্তা কম হইতো, যেহেতু হ্যাঁ আমার কথাবার্তা শুনতো না, আতাল বাতাল চলতে ইয়া করতো, টাকা পয়সা বিনাশ করলে তো তাই আমি হ্যার লগে বেশি যোগাযোগ করতাম না। পিয়ার জাহান জানান গত বছরের ফেব্রুয়ারিতে চিত্রনায়িকা শিমলাকে তার প্রেমিকা বলে পরিচয় করিয়ে দেয় পলাশ। 2 মাস পর পরিচয় করিয়ে দেয় স্ত্রী হিসেবে। এরপর আবার তারা ঢাকায় চলে যায়। 20-25 দিন আগে পলাশ বাড়িতে আসে। এ সময় তার আচরণে পরিবর্তন দেখা দেয়। 5 ওয়াক্ত নামাজ পড়া শুরু করে সে। সর্বশেষ শুক্রবার বাড়ি থেকে যাওয়ার আগে বলেছে সে কাজের সন্ধানে দুবাই যাবে। শুক্রবার কইছে আমি আব্বু ডুবা যাই, আমি তো বড়তলা দোকানদারি করি, মুদি দোকান। তা আমরা বাবা রে তুই খালি যাস আবার তাইয়া খরচ, তো এবার তো যাস থাকিস। পলাশ তাহেরপুর ইসলামিয়া আলিম মাদ্রাসা থেকে 2012 সালে দাখিল পাশ করে। ভর্তি হয় সোনারগাঁ ডিগ্রি কলেজে। সেখানে পড়া অবস্থায় ঢাকায় চলে যায় সে। এরপর থেকে তার আচরণে পরিবর্তন দেখা দেয়। ঢাকায় চলচ্চিত্রে কাজ করার চেষ্টাও করেছিল পলাশ। তখন বাড়ির সঙ্গে তার যোগাযোগ ছিল না। হ্যাঁ, তো বাড়িতেই আসতো না, বাড়ির লোকে তার কোনো সম্পর্কই। কতদিন ধরে সম্পর্ক? অনেক আর দেই না, খালি এই কিছুদিন আগে দাওয়া শুনে দেখো। হ্যাঁ, ইচ্ছা মতো বিয়ে করছে, হ্যাঁ ইচ্ছা মতোই আসা যাওয়া করতো। পলাশের জাতীয় পরিচয়পত্র ছিল না বলে জানান বাবা। নাম মোহাম্মদ পলাশ আহমদ হলেও ফেসবুকে মাহিবি জাহান নামে অ্যাকাউন্ট আছে তার। ওই অ্যাকাউন্টে দেওয়া ছবিগুলো বাবা পিয়ার জাহান শনাক্ত করেন। বাংলাভিশন নিউজ ডেস্ক। চকবাজারের চুরিহাটায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত মানুষের আত্মার শান্তি কামনা এবং তাদের শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা প্রকাশের জন্য একদিনের রাষ্ট্রীয় শোক পালন করছে জাতি। রাষ্ট্রীয় শোক দিবস পালন উপলক্ষে দেশের সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি প্রতিষ্ঠান বা ভবন ও বিদেশে বাংলাদেশের মিশনগুলোতে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে। গতকাল মন্ত্রিপরিষদ বিভাগের এক প্রজ্ঞাপনে চকবাজারের চুরিহাট্টায় অগ্নিদগ্ধদের স্মরণে একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়। গত বুধবার রাতে চকবাজারের চুরিহাট্টায় ভয়াবহ অগ্নিকাণ্ড হয়। সরকারি তথ্য অনুযায়ী এতে 67 জনের মৃত্যু হয়েছে। এখন পর্যন্ত 47 জনের মৃতদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। স্বজনহারা মানুষ আজও ভিড় করছেন চকবাজারের চুরিহাট্টায়। রাষ্ট্রীয় শোক দিবসে কালো পতাকা হাতে নিয়ে অনেকে এসেছেন প্রিয়জনের সন্ধানে। চোখের জলে স্মৃতি হাতড়ে বেড়াচ্ছেন অনেকে। আগুনে পোড়া মানুষের স্মৃতি এখনো দগদগে চকবাজারের চুরিহাট্টায়। রাষ্ট্রীয় শোক দিবসের সকাল থেকেই স্বজনহারা মানুষ কালো পতাকা হাতে নিয়ে ভিড় করেছেন সেখানে। এখনো সন্ধান না পাওয়া স্বজনের ছবি নিয়ে পোড়া ভবনের সামনে এসেছেন তারা। মৃত নাতির ছবি নিয়ে আহাজারি বৃদ্ধের। অন্তত লাশটা পাইলো, আমরা একটু মুছা চেঁচে দিতে পারলো, অন্তরের শান্তি। এটা আমাদের এই চাওয়া আর কি সামু, আর সরকারের কাছে আর কইব চাইয়া কি হবে। এগুলি বারেবারেই ঘটছে। মর্গেও গেছি, দেখা হয়েছে সবকিছু, ওখানেও কোনো ক্লু পাওয়া যায় নাই। আমার ভাই ওখানে যে মারা যাবে কোনো কিছু আমরা করতে পারি নাই। বহু স্মৃতি চুরিহাট্টায়, চোখের জলে সে স্মৃতি হাতড়ে বেড়াচ্ছেন অনেকে। এই এলাকায় আমার অনেক স্মৃতি, কারণ এখানে আমরা যখনই যাইতাম এই দোকানটাতে আমি দাঁড়াইতাম, আমার ভাগ্নের সাথে আমি কথা বলতাম। আমার হাজব্যান্ড আর আমার দেবর ডাক্তার জাহের, উনি প্রথমে দোকান শুরু করে। জীবনের তাগিদে প্রিয়জনের স্মৃতি বুকে নিয়ে অক্ষত মালামাল সরানোর কাজ করছেন অনেক দোকানি। 10-15 হাজার টাকার মাল আছে মনে হয়। মাল ছিল, অনেক টাকার মাল ছিল। আমার দুইটা, আমার ভাইও গেছে, জানও গেছে, টাকাও গেছে, মালও গেছে। এদিকে প্রাণ ফেরানোর চেষ্টা চলছে চুরিহাট্টায়। সীমিত আকারে দেহ হচ্ছে বিদ্যুৎ ও গ্যাসের সংযোগ। আগুনের কারণ অনুসন্ধানে সরকারের বিভিন্ন তদন্ত সংস্থা কাজ করছে চুরিহাট্টায়। জিএম হাসান, বাংলাভিশন, ঢাকা। ঢাকা দক্ষিণের মেয়র সাইদ খোকন জানিয়েছেন, পুরান ঢাকা থেকে 1 মাসের মধ্যে কেমিক্যাল গোডাউন সরিয়ে ফেলা হবে। এ ব্যাপারে 2 স্তর বিশিষ্ট টাস্কফোর্স গঠন করা হয়েছে। আবাসিক এলাকা থেকে কেমিক্যাল গোডাউন অপসারণ সংক্রান্ত জরুরি বৈঠক শেষে এমন সিদ্ধান্ত জানান তিনি। এরপর কেমিক্যাল গোডাউন পাওয়া গেলে সেই বাড়ির গ্যাস, পানি ও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হবে। পুরান ঢাকার নিমতলির পর চকবাজারে চুরিহাট্টায় অগ্নিকাণ্ডে আবার নড়ে চড়ে বসেছে সরকারের বিভিন্ন মহল। পুরান ঢাকার আবাসিক এলাকা থেকে কেমিক্যাল গোডাউন অপসারণে সোমবার ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন জরুরি বৈঠক করে।
বৈঠকে কেমিক্যাল ব্যবসায়ীরা বলেন, আগুন লাগলেই ব্যবসায়ীদের দোষারোপ করা হয়। অপসারণের নামে ব্যবসায়ীরা কিন্তু আতঙ্কিত হচ্ছে। তারা কিন্তু এখন যেটা ফ্লেমেবল না, যেটা নন ফ্লেমেবল, এগুলো নিয়ে তারা ভয় পাচ্ছে। অ্যাক্সিডেন্ট ঘটলেই একটা পর্যায়ে সমস্ত দোষারোপ চলে আসে ব্যবসায়ীদের ঘাড়ে। এ সময় সরকারি বিভিন্ন সংস্থার কর্তা ব্যক্তিরা বলেন, পুরান ঢাকাকে কয়েকটি ভাগে বিভক্ত করে আধুনিক করা হবে। কোনো রকম একটা শর্ট সার্কিটে কিন্তু একটা বড় রকম দুর্ঘটনা ঘটবে এবং সাথে সাথে কিন্তু একদম চারিদিক ছড়িয়ে পড়বে। এখন সেটা কিন্তু যত দেশেরই ফায়ার সার্ভিস আসবে, আমেরিকা সেই কিছু কুলাতে পারবে না। বিস্ফোরক অধিদপ্তর যখন একটা সার্টিফিকেট দেয়, যখন একটা লাইসেন্স দেয়, তারই দায়িত্ব হচ্ছে সেই লাইসেন্সের শর্ত মানা হচ্ছে কিনা। লাইসেন্স দেওয়ার পরে মালটা কোথায় যায়, কোথায় স্টোর হয়, এটা তাদের দায়িত্ব রয়েছে। এই দায়িত্ব পালন করতে। একটি বাড়ির নিচতলায় বিশাল একটি গোডাউন ছিল। যদি এটি সেদিন পরের দিন আবিষ্কৃত না হতো, হয়তো আমাদেরও জানার বাইরে থেকে যেত। এরকম কয়টা বাড়ির নিচে এরকম গোডাউন লুকিয়ে আছে আমরা তো জানি না। বৈঠক শেষে মেয়র সাইদ খোকন বলেন, 15টি ওয়ার্ডকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। সকলের সমন্বয়ে আমরা দুই স্তর বিশিষ্ট টাস্ক ফোর্স গঠন করব। যে বাসা বাড়িতে এই অবৈধ ঝুঁকিপূর্ণ কেমিক্যাল এর অস্তিত্ব পাওয়া যাবে, তাৎক্ষণিকভাবে বিদ্যুৎ, পানি, গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হবে। আমাদের এই টাস্ক ফোর্স আগামী 28 তারিখ ফেব্রুয়ারি থেকে শুরু করে 1 মাসের মধ্যে পুরনো ঢাকা থেকে সমস্ত ধরনের ঝুঁকিপূর্ণ কেমিক্যাল অপসারণের মধ্য দিয়ে নাগরিকদের যান মালের নিরাপত্তা নিশ্চিতের বিধান করবেন। পুরান ঢাকাকে বাসযোগ্য আবাসিক এলাকা হিসেবেও গড়ে তোলার আশ্বাস দেন তিনি। দীপন দেওয়ান, বাংলাভিশন, ঢাকা। চকবাজারের চুড়িহাটায় অগ্নিকাণ্ডে দগ্ধ চিকিৎসাধীন 9 জনের মধ্যে 3 জনের অবস্থা আশঙ্কাজনক বলছেন ডাক্তাররা। তবে তাদের বাঁচানোর আপ্রাণ চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছেন তারা। এদিকে পুড়ে অঙ্গার 19টি মৃতদেহের দাবিদার এখন 23 জন। সেজন্য 38 স্বজনের ডিএনএ নমুনা সংগ্রহ করা হয়েছে বলে জানিয়েছেন সিআইডি। মৃত্যুর কাছ থেকে ফিরে আসা 11 জনের মধ্যে 9 জনের চিকিৎসা চলছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে। চিকিৎসকরা জানিয়েছেন আগুনে পুড়ে গেছে সোহাগের শরীরের 60, রেজাউলের 51 ও আনোয়ারের শরীরের 28%। বার্ন ইউনিটের প্রধান সমন্বয়ক ডক্টর সামন্তলাল সেন জানিয়েছেন অন্যদের রাখা হয়েছে নিবিড় পর্যবেক্ষণে। এদিকে সোমবার দুপুরে রাজধানীর মালিবাগে সিআইডি কার্যালয়ে সংবাদ সম্মেলনে সিআইডি জানায়, চকবাজারের আগুনে নিহত অজ্ঞাত 19টি মৃতদেহের মধ্যে 14টির পরিচয় শনাক্তে 15 দিন এবং বাকি 5টি মৃতদেহের পরিচয় শনাক্তে 3 সপ্তাহ সময় লাগবে। পুলিশের সংস্থার এই কর্মকর্তা আরও জানান, মৃতদেহের বিষয়ে কারো আপত্তি থাকলে তা বিবেচনায় নেওয়া হবে। দেখতে দেখতে 10 বছর পূর্ণ হল পিলখানার বিডিআর বিদ্রোহের। হত্যা মামলায় নিম্ন আদালতের পর উচ্চ আদালতে 148 জনের ফাঁসি বহাল রাখলেও এখনও কার্যকর হয়নি রায়। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, বিডিআর বিদ্রোহে দোষীদের পর্যায়ক্রমে শাস্তির আওতায় আনা হবে। দিনের শুরুতেই বনানী সামরিক কবরস্থানে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান রাষ্ট্রপতির পক্ষে তাঁর সামরিক সচিব মেজর জেনারেল মোহাম্মদ সরওয়ার হোসেন। এরপর প্রধানমন্ত্রীর পক্ষে তার সামরিক সচিব মেজর জেনারেল মিয়া মোহাম্মদ জয়নুল আবেদিন ফুল দিয়ে শ্রদ্ধা জানান। এরপর শ্রদ্ধা নিবেদন করেন স্বরাষ্ট্রমন্ত্রী, 3 বাহিনীর প্রধান ও বিজিবির মহাপরিচালক। পুষ্পস্তবক অর্পণ শেষে শহীদ সেনা কর্মকর্তাদের সম্মানে পালন করা হয় 1 মিনিট নীরবতা। শহীদদের আত্মার মাগফিরাত কামনায় করা হয় মোনাজাত। কবর জিয়ারত করেন শহীদদের স্বজনেরা। স্মৃতিচারণ করতে গিয়ে এই নির্মমতার জন্য দায়ীদের আবারও কঠোর শাস্তি দাবি করেন তারা। আমরা ওই দিনেই সন্তুষ্ট হব যে যেদিন আমরা দেখব যে আমার এই ঘটনার পিছনে কারা ছিল, তাদের যদি বিচার হয়। আমাদের যা হারানো তা তো হারাই ফেলছি আমরা, আর ওদের সবাইকে ফাঁসি দিলেও তো আমাদের আর কিছু যায় আসবে না। বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল শাফিনুল ইসলাম বলেন, বিডিআর হত্যাকাণ্ডের পর বাহিনীর মানসিকতায় অনেক পরিবর্তন হয়েছে। এই বাহিনী এখন সুশৃঙ্খল বলেও মন্তব্য তার। বর্তমানে বিজিবির যে অবস্থা আছে এবং যেই সাংগঠনিক কাঠামো আছে, যেই ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এই মর্মান্তিক ঘটনার পরে, তাতে আমরা এই বাহিনীর উপরে আমরা এখন আস্থা রেখে ভবিষ্যতের দিকে এগিয়ে যেতে পারি। ন্যায় বিচার নিশ্চিতের আশ্বাস দেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। আশ্বস্ত করেন স্বজনরা বিচার দেখে যেতে পারবেন। বিচারের প্রক্রিয়া প্রায় শেষ, এখন এই এক্সিকিউশনগুলো বাকি রয়েছে পর্যায়ক্রমে। আর এরা যারা বেশিরভাগই তো রয়েছে আমাদের জেলখানায়,
এবং তাদের শাস্তি অনুযায়ী মেয়াদ অনুযায়ী তারা যথাক্রমে যথাযথভাবে তাদের শাস্তির মেয়াদ শেষ করবে। তাইমুর রশিদ, বাংলা ভিশন, ঢাকা। পিলখানা হত্যাকাণ্ডের সঠিক তদন্ত না হয় এর মূল হোতারা চিহ্নিত হয়নি। অভিযোগ, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বিডিআর বিদ্রোহে নিহত 57 সেনা অফিসারের প্রতি বনানীর সামরিক কবরস্থানে শ্রদ্ধা জানানো শেষে তিনি একথা বলেন। মির্জা ফখরুল বলেন, সেনাবাহিনীর মনোবল দুর্বল করতেই পিলখানায় 57 অফিসারকে হত্যা করা হয়েছিল। প্রশ্ন তোলেন পিলখানা ঘটনা তদন্ত নিয়ে। পিলখানার ঘটনা সাধারণ কোনো হত্যাকাণ্ড নয় বলে মনে করেন বিএনপি মহাসচিব। এই দিনটিকে জাতীয় শোক দিবস হিসেবে ঘোষণার দাবি জানান তিনি। দেশের গণতন্ত্র পুনরুদ্ধারে সকলকে শপথ নেওয়ার আহ্বান জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পিলখানা হত্যাকাণ্ডের বিচার নিয়ে কেউ প্রশ্ন না তুললেও শুধু রাজনৈতিক কারণে বিএনপি প্রশ্ন তুলছে বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। রাজধানীর খামারবাড়ি এলাকায় মেট্রো রেল প্রকল্পে স্টিল স্ক্রু পাইল ড্রাইভিং কাজের উদ্বোধন করেন সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এ সময় তিনি জানান, 2019 সালের মধ্যেই মেট্রো রেলের প্রথম ধাপের কার্যক্রম চালু হবে। 2020 সালে শেষ হবে পুরো প্রকল্পের কাজ। এদিকে শিল্পকলা একাডেমিতে এক অনুষ্ঠানে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য তোফায়েল আহমেদ বলেন, 30 ডিসেম্বরে নির্বাচন সুষ্ঠু না হলে প্রতিবাদ হতো। দেশের মানুষ নির্বাচনের পর একটি মিছিলও বের করেনি। এতেই প্রমাণ হয় নির্বাচন সুষ্ঠু হয়েছে। দেশের অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করতে বিএনপি এখনও ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেন তিনি। গণশুনানির নামে জাতীয় ঐক্যফ্রন্ট গণঘুম কর্মসূচি পালন করছে বলেও মনে করেন তোফায়েল আহমেদ। শীর্ষ ক্ষমতাবান ও রাজনীতিকদের জবাবদিহিতার মধ্যে না আনতে পারলে দুদকের দুর্বল ভাবমূর্তির উন্নতি হবে না বলে অভিমত দিয়েছেন বিশিষ্ট নাগরিকেরা। সকালে দুর্নীতি দমন কমিশনের কার্যালয়ে মতবিনিময় সভায় এই অভিমত দেন সুশীল সমাজের প্রতিনিধিরা। মতবিনিময় সভায় বিশিষ্ট নাগরিকেরা জানান, ক্ষমতাধরদের বড় দুর্নীতি ও আলোচিত কেলেঙ্কারির ঘটনায় দুদকের ব্যর্থতার কথা তুলে ধরে বড় বড় কেলেঙ্কারির বিরুদ্ধে সোচ্চার হওয়ার তাগিদ দেন। গত বছর দুদক তেমন কিছু করতে পারেনি স্বীকার করে নিয়ে দুদক চেয়ারম্যান বলেন, এবছর অনেক কিছুই করবে দুদক। বিশিষ্ট নাগরিকেরা শিক্ষা স্বাস্থ্যের মতন সেবা খাতে দুর্নীতি দমনে বেশি মনোযোগী হবার পরামর্শ দেন। এ সময় দুদক চেয়ারম্যান জানান, কৌশলগত কারণে গত বছর দুদক তেমন কিছু করতে না পারলেও এবছর অনেক কিছুই করবে। নিচ্ছি সিবিসি টাইল সংবাদ বিরতি। ছাত্রলীগ, ছাত্রদল সহ বিভিন্ন সংগঠনের প্রার্থীদের মনোনয়নপত্র সংগ্রহের মধ্য দিয়ে জমে উঠল ডাকসু নির্বাচন। রাজধানীর সেন্ট্রাল উইমেন কলেজের অধ্যক্ষকে শপথে বহালের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ। আপনারা দেখছেন বাংলা ভিশন সংবাদ। দেখছিলেন বাংলা ভিশন সংবাদ। ছাত্রলীগ, ছাত্রদল সহ বিভিন্ন সংগঠনের প্রার্থীদের মনোনয়নপত্র তোলার মধ্যে দিয়ে আরও জমে উঠল ডাকসু নির্বাচন। মনোনয়নপত্র তোলার পর ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল সভাপতি বলেন, সুষ্ঠু পরিবেশ না থাকা সত্ত্বেও নির্বাচনে অংশ নিচ্ছে তারা। অন্যদিকে ছাত্রলীগ নেতাদের অভিযোগ, সাধারণ ছাত্রছাত্রীদের সাথে সম্পৃক্ততা নেই বলে ডাকসু নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে চাচ্ছে ছাত্রদল। এদিকে বাম সহ ছাত্র সংগঠনগুলো বলছে, সুষ্ঠু নির্বাচনের উপর নির্ভর করছে শেষ পর্যন্ত নির্বাচনে থাকা না থাকা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনে ভিপি প্রার্থী হিসেবে মনোনয়নপত্র তুলেছেন ছাত্রলীগ সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন। জিএস পদে ছাত্রলীগ সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী এবং এজিএস পদে সাদ্দাম হোসাইন। জয়ের ব্যাপারে আশাবাদী ছাত্রলীগের কেন্দ্রীয় নেতারা। আমাদের কিন্তু পদ প্রত্যাশী অনেক বেশি, তো সবার মন জয় করা আসলে সম্ভব না এত অল্প পদ দিয়ে। তো তাদের সাথে আমরা কথা বলে তাদের সাথে একটি সমঝোতা করে তাদের আমরা আশা করি ঠিক করে হয়ে যাবে। ট্রু সেন্সে লেভেল প্লেইং ফিল্ড এখানে রয়েছে, যার যার মতো করে তারা নির্বাচনে অংশ নিচ্ছে। কোথাও কাউকে বাধা দেওয়া বা কোনো ধরনের প্রভাব খাটানোর মতো কোনো ইস্যু হয়নি। এইদিকে মনোনয়নপত্র গ্রহণের শেষ দিনে প্যানেল ঘোষণা করে ছাত্রদল। মোস্তাফিজুর রহমানকে ভিপি, আনিসুর রহমান খন্দকারকে জিএস এবং খোরশেদ আলম সোহেলকে এজিএস প্রার্থী হিসেবে মনোনয়ন দেয় সংগঠনটি। ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল সভাপতি আল মেহেদি তালুকদার বলেন, হল সহ ক্যাম্পাসে লেভেল প্লেইং ফিল্ড না থাকার পরও প্রার্থিতা দিয়েছেন তারা। অন্যদিকে নির্বাচনের পরিবেশ নিয়ে সংশয় প্রকাশ করেন ছাত্রদলের ভিপি প্রার্থী।
জাতীয় নির্বাচনের একটা বিষয় ছিল, জাতীয় নির্বাচনে কীরকম হয়েছে এটা সারা জাতি দেখেছে। তো ওই পরিস্থিতি যদি মানে ডাকসু নির্বাচনেও হয় তাহলে আমরা পরিস্থিতি বিবেচনা করে পদক্ষেপ নেব। সহাবস্থানের যে দাবিটি ছিল তার আংশিক বাস্তবায়ন হয়েছে, সেটা আমরা স্বীকার করি, কিন্তু বাকি কোনো দাবি কিন্তু মানা হয়নি। তথাপি আমরা ডাকসু নির্বাচনে অংশগ্রহণ করছি। আমাদের উদ্দেশ্য একটি, যে গণতান্ত্রিক ঢাকা বিশ্ববিদ্যালয় আমরা চাই, সেই লক্ষ্যেই আমরা ডাকসু নির্বাচনে এসেছি। এর আগে সকালে প্যানেল ঘোষণা দেয় প্রগতিশীল ছাত্রজোট ও সাম্রাজ্যবাদ বিরোধী ছাত্র ঐক্য। লিটন নন্দীকে ভিপি এবং উম্মে হাবিবা বেনজিরকে জিএস প্রার্থী ঘোষণা করে বাম ছাত্রজোট। জাতীয় নির্বাচনের মতো একটা নির্বাচন এখানে নির্বাচন করার জন্য এখানে পায়তারা করা হচ্ছে, তাহলে আদৌ আমরা নির্বাচন করব কিনা সেই পরিবেশে সেটা আপনাদের মাধ্যমে আমরা দেশবাসীকে জানাবো। প্যানেল ঘোষণা করেছে সাধারণ ছাত্র অধিকার পরিষদও। কোটা সংস্কার আন্দোলনের অন্যতম দুই নেতা নুরুল হক নুরু ও রাশেদ খানকে ভিপি জিএস এবং ফারুক হোসেনকে এজিএস প্রার্থী করেছে সাধারণ ছাত্র অধিকার পরিষদ। সানজিদ আহমেদ, বাংলা ভিশন, ঢাকা। রাজধানীর সেন্ট্রাল উইমেন কলেজের অধ্যক্ষকে শপথে বহালের দাবিতে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। সকাল 8:30 থেকে কলেজের ক্লাস ও পরীক্ষা বর্জন করে ছাত্রীরা বিক্ষোভ করে। টিকাচুলি কলেজ ক্যাম্পাস থেকে জাতীয় প্রেস ক্লাব হয়ে আবার কলেজে ফিরে আসে বিক্ষোভ মিছিলকারীরা। বদলির আদেশ বাতিল করে অধ্যক্ষ ইফতেখার আলীকে শপথে রাখার দাবি জানান শিক্ষার্থীরা। এদিকে সেন্ট্রাল উইমেন কলেজের ভাইস প্রিন্সিপাল আফরোজা আক্তার জানান, 2017 সাল থেকে সরকারি আদেশে অধ্যক্ষ পদে ছিলেন ইফতেখার আলী। 20 ফেব্রুয়ারি সরকারি আদেশে তাকে বদলি করা হয়। এই কারণেই শিক্ষার্থীরা বিক্ষোভ করে। সরকারি আদেশ মেনে শিক্ষার্থীদের ক্লাসে ফেরার আহ্বান জানান ভাইস প্রিন্সিপাল। সেবার মান বৃদ্ধির মাধ্যমে ব্যবসা সম্প্রসারণের লক্ষ্যে সিলেটে পূবালী ব্যাংকের শাখা ব্যবস্থাপক সম্মেলন 2019 শেষ হয়েছে আজ। দুদিনব্যাপী এই সম্মেলনের সমাপনী অনুষ্ঠানে আজ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের চেয়ারম্যান হাবিবুর রহমান। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আব্দুল হালিম চৌধুরী সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী, পুলিশের সিলেট রেঞ্জের ডিআইজি কামরুল আহসান, ব্যাংকের ভাইস চেয়ারম্যান মনিরুদ্দিন আহমেদ, সৈয়দ মোয়াজ্জেম হুসাইন, পরিচালক মঞ্জুর রহমান, ফাহিম আহমেদ ফারুক চৌধুরী এবং এম কবিরুজ্জামান ইয়াকুব, মিসেস রোমানা শরীফ, আরিফ এ চৌধুরী, আরিফি এ চৌধুরী ও আসিফ এ চৌধুরী। অনুষ্ঠানে ব্যাংকটির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মিজানুর রহমান জেদ্দা ও শফিউল আলম খান চৌধুরী, উপব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আলী ও আখতার হামিদ সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। নিচে আবারও সিবিসি টেল সংবাদ বিরতি। শান্তি প্রক্রিয়া এগিয়ে নিতে ভারতের কাছে সুযোগ চাইলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। জাতীয় দলের জন্য প্রতিভাবান ফুটবলার খুঁজতে 8 বিভাগে বাছাই শেষ। 27 ফেব্রুয়ারি থেকে শুরু উন্নত প্রশিক্ষণ ক্যাম্প। আপনারা দেখছেন বাংলা ভিশন সংবাদ। আরও একবার আমন্ত্রণ বাংলা ভিশন সংবাদে। এবারে আমিন জুয়েলার্স আন্তর্জাতিক সংবাদ। শান্তি প্রক্রিয়া এগিয়ে নিতে ভারতের কাছে সুযোগ চেয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। তবে এই আহ্বানকে সন্দেহের চোখে দেখছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। পাকিস্তানের প্রধানমন্ত্রীর দপ্তরে বিবৃতিতে ভারতের প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে শান্তি প্রক্রিয়া এগিয়ে নেওয়ার সুযোগ চাওয়া হয়। নিজেকে প্রতিশ্রুতি রক্ষাকারী পাঠান পরিচয় দিয়ে ইমরান খান কথা দেন, ভারত নির্ভরযোগ্য তথ্য প্রমাণ দিলে জম্মু ও কাশ্মীরের পুলওয়ামা হামলায় জড়িতদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেবে তাঁর সরকার। তবে এই আহ্বানের আন্তরিকতা নিয়ে প্রশ্ন তুলেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। বলা হচ্ছে, নির্ভরযোগ্য তথ্য প্রমাণ সরবরাহের এই দাবি ঠুনকো অজুহাত। মুম্বাইয়ে সন্ত্রাসী হামলার উদাহরণ টেনে জানানো হয়, সে সময় তথ্য প্রমাণ দেওয়ার পরও ব্যবস্থা নেয়নি পাকিস্তান। এদিকে পুলওয়ামা সন্ত্রাসী হামলায় সিসিটিভি ফুটেজ উদ্ধার করেছে ভারতের রাষ্ট্রীয় তদন্ত সংস্থা। ভিডিওতে বিস্ফোরক বোঝাই লাল জিপের চালক জৈশ ই মোহাম্মদের আত্মঘাতী হামলাকারী আদিল আহমেদ দারকে দেখা গেছে। ভিডিওটির সূত্র ধরে গাড়ির মালিককে শনাক্ত করা গেলেও হামলার পর থেকে নিখোঁজ তিনি। কেবল শিরোনামগুলো আরও একবার জানিয়ে, বিমান ছিনতাই চেষ্টার 24 ঘন্টা পরও উদ্ঘাটন হয়নি মোটিভ আর পিস্তল রহস্য। বিমানবন্দরের নিরাপত্তায় ত্রুটি ছিল না, দাবি প্রতিমন্ত্রী। নিহত পলাশীর বাড়ি সোনারগাঁয়। চকবাজারে নিহতদের স্মরণে রাষ্ট্রীয় শোক পালন। পুরনো ঢাকা থেকে এক মাসের মধ্যে কেমিক্যাল গোডাউন সরিয়ে ফেলার সিদ্ধান্ত। বৃহস্পতিবার মাঠে নামবে টাস্কফোর্স। বিডিআর বিদ্রোহের 10 বছর সঠিক তদন্ত না হওয়ায় চিহ্নিত হয়নি মূল হোতারা। অভিযোগ মির্জা ফখরুলের। বিএনপির বক্তব্যকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলেছেন ওবায়দুল কাদের।
গত বছর পারেনি, তবে এবছর অনেক কিছু করবে দুদক। আশা চেয়ারম্যানের শীর্ষ ক্ষমতাবানদের জবাবদিহিতার মধ্যে আনার পরামর্শ বিশিষ্ট নাগরিকদের। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ থাকছে রাত 10:30 আগে 9টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া ফেসবুকে বাংলা ভিশন সংবাদ সরাসরি দেখতে লগ ইন করতে পারেন facebook.com/বাংলাভিশনে। সঙ্গে থাকা ধন্যবাদ।